একাডেমিক কাউন্সিলর ঈশানী দেব। আজকে আঞ্চলিক কেন্দ্র থেকে আপনাদের সকলকে স্বাগত এবং ইউনিট স্বয়ংপ্রভা ক্লাসেসে আপনাদেরকে নমস্কার জানিয়ে এবং স্বাগত জানিয়ে এই ক্লাসটা আমরা স্টার্ট করছি, শুরু করছি। তো আমরা যেরকম কন্টিনিউ করছিলাম, তো আজকে আমরা এখনো ব্লক 3-তে, আর এটাই লাস্ট ব্লক। তো এই ব্লকের মধ্যে এখনো যেটা আমরা কন্টিনিউ করছি সেটা হচ্ছে ইন্টারোগেটিং ইন্ডিয়ান সোসাইটি, যেরকম আর 5টা ইউনিট আমরা করেছিলাম। তো আজকের ইউনিট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 11, সেটা হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি, ধর্ম ও সমাজ। আর হচ্ছে ইউনিট 12, রেস অ্যান্ড এথনিসিটি। এবং এটার যদি বলি, এটা হচ্ছে জাতীয় এবং নৃগোষ্ঠী। আর রেস এবং জাতি, এই জিনিসটা এটা কিন্তু আমরা আগেও কিন্তু পড়েছি। আমরা যখন কাস্ট সিস্টেমটা পড়ছিলাম আর কি, যে কাস্ট হচ্ছে একটা বর্ণের ডিভিশন বা বর্ণ যে একটা বিভাজন, সেটা আমরা পড়েছিলাম ভার্না সিস্টেম। আর যখন আমরা ডমিনেন্ট যখন কাস্টের কথা বলছি, যেটা হয়তো বর্ণা সিস্টেমের মধ্যে পড়ছে না, বর্ণ সিস্টেমের মধ্যে, সেটাকে কিন্তু আমরা জাতি হিসেবেই দেখেছিলাম। তো এখানে কিন্তু বাংলা শব্দটা মোটামুটি দেখা যাচ্ছে একই ভাবে ইউজ হচ্ছে, কিন্তু এই রেসটা কিন্তু একটু কিছুটা হলেও আলাদা। তো আমরা সেটা ডিসকাস করবো। ইনফ্যাক্ট রেস কনসেপ্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে খুব কমই ব্যবহৃত হয় আর কি। যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রাজনৈতিক সেন্সে, সেটা হচ্ছে একটা জাতিগত দিক দিয়ে, এবং তার সাথে জড়িয়ে থাকে অন্যান্য যে অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে একটা ভাষা, সংস্কৃতি, এইটা নিয়ে একটা একটা বলা যেতে পারে যে ওতপ্রোতভাবে জড়িয়ে। সেখানে কিন্তু একটা লিঙ্গুইস্টিক কালচার, একটা রিলিজিয়াস কালচার, আবার একটা বলতে পারা যায় যে একটা কালচারাল ফ্যাসেটস কোনো একটা পার্টিকুলার স্টেটে, সেটা নিয়ে কিন্তু আমাদের রেস অ্যান্ড এথনিসিটিটা কিন্তু একটা জড়িয়ে থাকার মতন হয়। তো সেখানে কিন্তু আলাদাভাবে যেভাবে ধরুন একটা একটা দেশে, ফর এক্সাম্পল আফ্রিকান সমাজে বা ইউনাইটেড স্টেটসের সমাজে যেভাবে রেসটাকে একটা আলাদা রূপ দেওয়া হয়, সেটা কিন্তু এখানে এখানে কিন্তু সেভাবে কিন্তু কাজে সেই রকম কোয়ালিটি কিন্তু এখানে পায় না। জিনিসটার সাথে আরো অনেক বৈশিষ্ট্য কিন্তু জড়িয়ে থাকে। আর আরেকটা যেটা হচ্ছে যে ধর্ম অ্যান্ড যে এবং সমাজ, সেটা কিন্তু হচ্ছে একটা ইটস আ ভাস্ট, আগেন ইটস আ ভাস্ট অ্যান্ড ডাইনামিক টপিক, যেরকম আমরা বাকিগুলো করেছি। তো এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে এই যে রিলিজিয়ন কনসেপ্টটা, এখানেও কিন্তু দেখা যায় যে অন্যান্য যে স্ট্র্যাটিফিকেশন বা স্তর বিন্যাস, সেগুলোর সাথে জড়িয়ে যায় আমাদের ভারতীয় সমাজে। তবে হ্যাঁ, রিলিজিয়ন আমি যদি এখন আমরা যদি বলি যে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটার কিন্তু অনেক রকম থিওরিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আছে, মানে তত্ত্ব আছে, এবং আছে তার সাথে হচ্ছে যে যে একটা মেথোডোলজিক্যাল একটা স্টাডি, ঠিক আছে, একটা পদ্ধতিগতভাবে যে একটা পড়া কনসেপ্টটাকে, একটা ধারণাটাকে, সেটাও কিন্তু আছে। মোস্টলি ইন মোস্ট কেসেস যেটা হচ্ছে যে এই যে কনসেপ্ট অফ রিলিজিয়ন অর দি কনসেপ্ট অফ রেস, এগুলো কিন্তু মানে এই 17th-18th সেঞ্চুরিতে কিন্তু মোরালেস এগুলো কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল একটা ডিসকোর্সে বা নৃতত্ত্ববিদ্যায় কিন্তু এগুলো মোস্টলি পড়াশোনা করা হতো। এমন অনেক অজানা সোসাইটিতে, যেগুলোকে হয়তো বলা যেত হয়তো একদম সমাজের হয়তো একদম ফাউন্ডেশন, হ্যাঁ, একদম যে সিভিলাইজেশনের শুরু, সেই রকম সমাজ, সেখানে হয়তো দেখা যাবে হয়তো উন্নতির আলো তখনও পৌঁছয়নি অ্যাজ কম্পেয়ার টু হোয়াট দ্য ইউরোপিয়ানস ক্লেম, যেটা ইউরোপিয়ানরা দাবি করে থাকে যে তারা সব থেকে উন্নতির তাদের গাড়ি তখন অলরেডি ছুটতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু এইসব সোসাইটিতে তখনও কিন্তু সবে মাত্র এটাই টের পাওয়া গেছে যে হ্যাঁ, বিশেষ কিছু সেটেলমেন্টে মানুষের একটা বাসস্থান আছে, এবং তারা কিভাবে একটা মোটামুটি একটা সিম্পল ভাবে বসবাস করে, একদম রুডিমেন্টারি স্টেটে, একদম একদম মানে মানে যেটা বলা যেতে পারে যে একটা অর্গানিজমের যে শুরু যেটাকে বলা হয়, হ্যাঁ, সেরকম যদি আমরা সমাজটাকে দেখি যে সমাজের একটা সভ্যতার শুরু, সেরকম অবস্থায় যদি এরকম
মানে জিনিসটাকে যদি স্টাডি করা হয়, একটা এথনোগ্রাফি করা হয়, একটা ফিল্ড ওয়ার্ক করা হয়, সেখানে দেখা গেছে যে এরকম কিছু কিছু জাতি এবং উপজাতির উপস্থিতি পাওয়া গেছে, যেখানে তারা এরকম এমন এমন ধর্মের আচার ব্যবহার তারা পালন করে থাকে, যেটা হয়তো টিপিক্যাল হয়তো মানে একটা স্ট্রাকচারাল লার্জের একটা হেজিমনিক বলা যেতে পারে যে আধিপত্য দেখানো সেই ধর্মের মতন নয় আর কি, যেরকম আমরা ক্রিশ্চিয়ানিটি দেখি বা ইসলাম দেখি। তো এগুলো এক একটা অ্যানথ্রোপোলজিক্যাল ডিসকোর্সে কিন্তু একটা পড়া একটা আইডিয়া নেওয়া হতো, যেটা পরবর্তীকালে যেটা দেখা গেছে যে হ্যাঁ একমাত্র অ্যানথ্রোপোলজিক্যাল ডিসকোর্স বা নৃতত্ত্ববিদ্যাতেই তো এটা পড়াটা খুব একটা সমীচীন নয়, কেন কি ওটাতে যেটা হচ্ছিল সেটা হচ্ছে প্রথম কথা এটা একটা এথনোসেন্ট্রিক ভিউ পয়েন্ট থেকে হচ্ছিল, মানে হচ্ছে একটা ইউরোপীয় সমাজের দৃষ্টিকোণ দিয়ে হচ্ছিল, যেটা সোশিওলজিক্যাল একটা অ্যানালিসিস বা সমাজতত্ত্বের যে ব্যাখ্যা যেটা এটাকে রিপ্লেস করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে একটা এই যে ডিভিশনটা যে এথনোসেন্ট্রিক অ্যান্ড ওরিয়েন্টালিস্ট, এই জিনিসটাকে কিন্তু একটা চ্যালেঞ্জ করতে হবে কোথাও একটা জায়গাটাকে, যে এই যে দাবি করাটা যে মানুষ অনুন্নত এবং অনুন্নত সমাজের এই যে ছোটখাটো যে ধর্মগুলো, সেটা কিন্তু সবসময় সঠিক হয়, কেন কি সেটা অনেক সময় উপনিবেশের একটা তত্ত্বকে একটা স্বীকৃতি দেওয়ার মতন হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে এই যে ধর্ম আর রেস, রিলিজিয়ন, রেস, এগুলো সব কিন্তু সোশিওলজিক্যাল অ্যানালিসিসেও কিন্তু চলে এসছে। তো যদি দেখা যায় যে এই রিলিজিয়ন জিনিসটা কি, রিলিজিয়ন জিনিসটা হচ্ছে যে একটা মানব সভ্যতার একটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্গ বলা যেতে পারে। রিলিজিয়ন ইন হিউম্যান সোসাইটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পারসিস্টেন্ট সোশ্যাল ফেনোমেনা, and it helps in providing a sociological analysis, কেন কি এখানে সোশিওলজিক্যাল অ্যানালিসিসটাই আমরা দেখবো মেইনলি, যদিও এটা অ্যানথ্রোপোলজিক্যাল ডিসকোর্সেও আছে, কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল ডিসকোর্স যেটা বললাম যে এটা কিন্তু একটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে জিনিসটা, এটা এক পেশে হয়ে যাচ্ছে জিনিসটা, বউ যে 100 বছর 200 বছর ধরে যেটা পড়েছে এথনোসেন্ট্রিক ভিউ পয়েন্ট দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা আলাদা দৃষ্টিকোণ যদি বলা যায়, তো হ্যাঁ ইট প্রোভাইডস আ সোশিওলজিক্যাল অ্যানালিসিস টু। তো এটা যেটা বলা হচ্ছে যে এই যে রিলিজিয়ন জিনিসটা, এটা কিন্তু হচ্ছে একটা আবহমান কাল থেকে এই এই যে যে প্রতিষ্ঠানটা, সেটা কিন্তু মানব সমাজে কিন্তু বিরাজমান, এবং এটা এটা আমরা যদি এখন স্টাডি মেটেরিয়াল থেকে আমরা যদি দেখি, এটা যেমন লেখা আছে যে দি এন্ডিউরিং সোশ্যাল ফেনোমেনা। তো এটা হচ্ছে যে এমন জিনিস যেটা মানুষের সাথে হয়তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটাও যেমন বলা হচ্ছে যে ইট ইজ intertwined and বলা যেতে পারে ইট ইজ an intricate structure in the fabric of everyday social life, একটা যে সামাজিক একটা মানে একটা যে কাঠামো আছে একটা মানব সমাজে, সেই জায়গায় কিন্তু ধর্ম একটা ইম্পর্টেন্ট রূপ একটা ধারণ করে। তো দেখা যাচ্ছে যে এটা এটা কিন্তু হচ্ছে চিরাচরিত ভাবে কিন্তু আমাদের সমাজে আছে, সেটা প্রাচীন যুগ থেকেও আছে, মধ্যযুগেও ছিল, আর আধুনিক যুগেও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা এখন যদি আমরা ইউরোসেন্ট্রিক যদি ইউরোপীয় তত্ত্ব অনুযায়ীও যদি বিশ্বাস করি, তাহলেও দেখা যাচ্ছে যে হ্যাঁ যেসব স্থানে এবং যেসব আইল্যান্ডে এবং কিছু কিছু হয়তো অজানা কন্টিনেন্টে যেখানে হয়তো কিছু কিছু সেটেলমেন্ট আছে, মানুষের বাসস্থান আছে, সেখানে হয়তো ধর্মটা হয়তো চিরাচরিত হয়তো হয়তো ক্রিশ্চিয়ানিটি বা হিন্দুইজম বা ইসলামের মতো নয় বা বুদ্ধিজমের মতো নয়, হয়তো কিছুটা আলাদা, হয়তো নিজেদের কিছু নিজস্ব একটা অটোনমাস একটা রিলিজিয়ন আছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা এটা কিন্তু আজও এটা এটা খুব ভুল ধারণা যে জিনিসটা এখনো কিন্তু বিরাজ করে না, কিন্তু হ্যাঁ ওই রকম সমাজও কিন্তু আজও বিরাজ করে জিনিসটা। তো এটা হচ্ছে ধর্ম হলো সামাজিক চলমান ঘটনা, জিনিসটা কিন্তু মানে কনস্ট্যান্টলি ইটস ইভলভিং। হ্যাঁ এটা কিন্তু মানে থেমে থাকে না জিনিসটা, নানা রকম ভাবে জিনিসটা একটা পরিবর্তন ঘটতে থাকে। তো এবার যদি আমরা থিওরিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই রিলিজিয়ন কনসেপ্টটা কিন্তু যদি স্ট্রেট কাট যদি একটা অ্যানালিসিস করি সোজাসুজি ভাবে, এটা এটা দুটো পয়েন্ট রাখা আছে একটা স্পেকট্রামে, একটা হচ্ছে প্রিমিটিভ সোসাইটি আর একটা হচ্ছে মডার্ন সোসাইটি। প্রিমিটিভ সোসাইটি যেটাকে বলা হচ্ছে যে একটা আদিম যুগ, ঠিক আছে, একটা আদিম যুগের একটা সমাজ
যেটাকে মানে ধরা যেতে পারে যে আজকে ইউরোপিয়ানসরা বলবে যে স্যাভেজ, হ্যাঁ, বর্বর জিনিসটাকে, যদিও এই কথাটা আর এখন ইউজ করা যায় না, এখন এখন মোটামুটি ইউজ করা হয় না জিনিসটা। আর এটা এটা যেটা যেহেতু আমরা রেস জিনিসটা করবো, এটা এটা হচ্ছে খুবই হচ্ছে একটা অ্যান্টি রেস একটা বা একটা সেই সেই সমাজের যে একটা যে জাতি বিরোধী একটা কথা, সুতরাং এখন এই স্যাভেজ কথাটা ইউজ করা হয় না। বাট নেভারদিলেস যেটা ইউজ করা হয় মোটামুটি যে একটা প্রিমিটিভ সমাজ, একটা সোসাইটি টু মডার্ন সোসাইটি, এই স্পেকট্রামে যে কিভাবে জিনিসটার একটা চেঞ্জ এসছে। সো এটা হচ্ছে যে এই যে ধর্ম, আমরা সোশিয়োলজিক্যাল দৃষ্টিকোণ দিয়ে বিচার করবো এই জিনিসটা, and this is a part of everyday social life, and it crystallizes the function in the society, and religion can also be the source of negative divisions in the society. এবার এটা এটা দুটো জিনিসে আমি এটা পার্সপেক্টিভ দিয়ে আমি দৃষ্টিকোণ দিয়ে বলবো। সেটা হচ্ছে এই যে ধর্ম যে একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে আমরা জানি যে তার একটা নিয়ম কানুন আছে, তার একটা রীতি রেওয়াজ পরম্পরা থাকে যে কোনো ইনস্টিটিউশন। তো সেখানে দাঁড়িয়ে কোনো রিলিজন জিনিসটা তো কোনো ব্যতিক্রম নয় আর কি। তো স্বাভাবিকভাবেই যখন কোনো জিনিসের একটা ইউটিলিটি বা উপযোগিতা থাকে, বা জিনিসটাকে যখন উপকারী মনে করা হয়, তাহলে তার মানে এটাই যে সেই প্রতিষ্ঠানটা একটা সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলছে। হ্যাঁ, আহ, মানে হচ্ছে একটা বলা যেতে পারে যে মানুষের যেটাতে সুবিধা হয় সেরকম কিন্তু একটা প্রভাব পড়ছে জিনিসটা। তো এই এই যদি আমরা বলি যে একটা ফাংশনালিস্ট পার্সপেক্টিভ দিয়ে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের একটা আবির্ভাব ঘটছে, হ্যাঁ, এবং সেটার আবির্ভাব ঘটার কারণ কি, তার আবির্ভাব ঘটার পরে যেটা সমাজের প্রতি একটা কন্ট্রিবিউশন আছে, সেটার এফেক্টটা কি, তার প্রভাবটা কি। It's like what is the cause and also what is the effect, and how are the causes determining the effect. তো সেইখানে কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিসটা কিন্তু একটা একটা সলিডিফাই করে একটা পোক্ত একটা ফর্ম নিয়ে রিলিজন কনসেপ্টটা কিন্তু একটা ইনস্টিটিউশনে পরিণত হচ্ছে, যেটার একটা সমাজে কিন্তু একটা বলা যেতে পারে ফাংশন আছে, ইউটিলিটি আছে। যদি ইউটিলিটি না থাকতো তাহলে কিন্তু গোটা কনসেপ্টটাই কিন্তু থাকতো না ইন দ্যাট কেস সোসাইটিতে। তো যাই হোক, তো এখানে যেটা বলা হচ্ছে যে ক্রিস্টালাইজেস দি ফাংশন ইন দ্য সোসাইটি, যেখানে মানুষকে একত্রে একটা বেঁধে দেওয়া, হ্যাঁ, বা এক এক একটা বলা যেতে পারে একটা আহ, সুতো দিয়ে বেঁধে রাখা জিনিসটা, সেটার কিন্তু একটা কংক্রিট ফর্ম কিন্তু আমরা দেখতে পাই। এবং রিলিজিয়ানটা সত্যি কথা বলতে যে অনেক অনেক কিছু থিওরিস্টরা বলবে যে না, এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, হ্যাঁ, যেটা হয়তো মানুষের হয়তো খুব বেশি হয়তো দৈনন্দিন জীবনে হয়তো প্র্যাকটিক্যাল লাইফে হয়তো আহ, যদি বলা হয় যে যৌক্তিকতার দিক দিয়ে হয়তো খুব বেশি কাজে লাগার কথা নয়, কেন কি রিলিজিয়নের একটা খুব প্রিকনসিভ নোশন আছে, সেটা হচ্ছে যে রিলিজিয়ন মানেই হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো। তো সেখানে মানুষের মানব সভ্যতার যে একটা আহ, যে একটা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া, একটা সাইন্টিফিক টেম্পারমেন্ট ইউজ করা, অর টু মুভ টুয়ার্ডস দি অটোনমাস সেলফ, একটা যে ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করা, সেটা কিন্তু রিলিজিয়নে হয় না। এটা একটা এরকম একটা প্রায়শই এরকম একটা বলা যেতে পারে একটা অপবাদ মতন দেওয়া হয় যে রিলিজিয়ন কনসেপ্টে। তো আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে কিন্তু রিলিজিয়ন যদি আমরা দেখি যে না, এটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নয়, তাহলে কিন্তু ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল ইন নেচার। কেন বলা হচ্ছে, সেটা হচ্ছে এই ধর্ম কিন্তু একটা বলা যেতে পারে একটা একটা নেতিবাচক জায়গা নিচ্ছে, একটা নেগেটিভ ডিভিশনস তৈরি করছে, একটা বৈষম্য তৈরি করে, একটা সমাজকে দুভাগে বিভক্ত করে দেয়। আর আমরা জানি যে থ্রু আউট দি the political space in India, uh, whether it's pre-independence or post-independent India, তো সবসময় আমরা দেখছি যে এই ধর্মের ভিত্তিতেই কিন্তু দেখা যায় যে অনেক হয়তো আহ, দাঙ্গা হওয়া, রাইটস হওয়া, বা হয়তো একটা ধর্ম আরেকটা ধর্মকে চাপিয়ে দেওয়া, একটা সংখ্যালঘুদের
যে একটা কোণঠাসা হয়ে থাকা। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখি, বা ব্রিটিশ শাসনের সময় যখন সবাই দাবি করতে আরম্ভ করলো যে জাতির সাথে সাথে ধর্মের বেসিসেও যদি একটা ভোটের একটা সিস্টেম করা হয়, সেই রকম একটা জায়গা তৈরি করা, যেখানে সবাই সবাই ভাবছে যে নিজের একটা নিজস্ব আইডেন্টি, পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করবে, যাতে তারা এই রাজনৈতিক সমাজে তারা কোনো একটা একটা বলা যেতে পারে একটা কন্ট্রিবিউট করতে পারে, একটা পলিটিক্যাল পার্টিসিপেশন বা একটা ডিসিশন মেকিং প্রসেস, যে হ্যাঁ আমরাও আছি, আমরাও এই এই সমাজের নাগরিক। আমাদের হয়তো আইডেন্টিটিটা বা আমাদের হয়তো চিত্রটা হয়তো একটা ধর্মের বেসিসে তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সাথে সাথে একটা সমাজের কিন্তু নাগরিকও বটে, বা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আমরা সভ্য সমাজে কিন্তু বাস করছি, সুতরাং আমাদেরও কিন্তু সমান অধিকার এবং হক আছে জিনিসটাই। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে রিলিজিয়ান কনসেপ্টটা কিন্তু সমালোচিত হয় যে ইট ইজ নেগেটিভ সোর্স অফ দ্য ডিভিশনস ইন দ্য সোসাইটি, নট ইন দ্য সেন্স যেটা ফাংশনালিস্টরা বলে থাকবে দুর্খেম বা অবস্থা, যে এটা একটা ডিভিশন অফ লেবার ইন সোসাইটিকে প্রমোট করছে, সেটা তো পজিটিভ সেন্সে হচ্ছে, যেখানে ইউ উইল হ্যাভ অ্যান অর্ডার অ্যান্ড স্টেবিলিটি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে পলিটিক্যাল সিনারিওতে, স্পেশালি ইফ আই কনসিডার, যদি আমি ধরি যে ভারতীয় সমাজ, তাহলে কিন্তু দেখা যায় যে এটা অনেক সময় একটা নেগেটিভ, একটা ডিস্টর্টেড একটা ফ্যাক্ট প্রেজেন্ট করে জিনিসটা। তো এই দুটো জিনিস আমি এখানে তুলে ধরলাম, যে হ্যাঁ রিলিজনের একটা কি একটা একটা অপবাদ, যে হ্যাঁ যেটা আর কি কুসংস্কারে ভরা, আর আরেকটা অপবাদ হচ্ছে যে না, এটা এটা কুসংস্কারে ভরা হচ্ছে, বড় কথা হচ্ছে মানে এটা হচ্ছে একটা একটা নেক্সাস বা আতাদের মতো, যেখানে হয়তো সমাজে হানাহানি বা হিংসার একটা সোর্স হয়ে যায় জিনিসটা। ইটস নো লঙ্গার, ইট নো লঙ্গার বিকামস দি সোর্স অফ বলা যেতে পারে দি অর্ডার ইন স্টেবিলিটি, বা ফাংশনালিস্ট সোসাইটিতে যেটা বলা হচ্ছে যে একটা কজ থাকবে, এফেক্ট থাকবে, এবং সেটা একটা এক সূত্রে বেঁধে থাকবে, যেখানে কোনো আর কোনো কোনো কনফ্লিক্ট থাকবে না, হ্যাঁ কোনো দ্বন্দ্ব থাকবে না জিনিসটা। তো এই যে যেমন বলছি যে দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হচ্ছে ধর্ম, আর ধর্ম একটি প্রতিষ্ঠান হিসেবে মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে, এবং তার উপযোগিতাও আছে, সেটা তো এখনই বললাম আর কি। কিন্তু এই ধর্ম মানুষের সামাজিক পরিসরে কিন্তু একটা বিভাজন তৈরি করে। Religion now undergone has evolution as well as transformation right from the primitive era till the modern era. এটা যেমন আগেও বলা হয়েছে যে আলটিমেটলি এটা যতই আমরা কিছুটা বলি যে হ্যাঁ কিছু ধর্মগ্রন্থ আছে বা লোককথা আছে এই এই ধর্মের ভিত্তিতে, সেখানে হয়তো অনেকের মনে হতেই পারে যে এই রিলিজিয়ানটা বড্ডই বেশি বাস্তবের থেকে আলাদা। হ্যাঁ এটা একটা, যদি আমরা বলি যে একটা ফ্যান্টাসির মতো, হ্যাঁ যেটা হয়তো দেখা যাবে আমরা গ্রিক সোসাইটিতেও যদি দেখি, আমরা হেলেনিস্টিক পিরিয়ডে গ্রিক এবং রোমান এম্পায়ারের সময়, সেখানেও দেখা যাচ্ছে যে বড় বড় যারা স্কলার্সরা, অ্যারিস্টটল, তারাও যখন রিলিজিয়ন সম্বন্ধে যখন লিখছে ইন টার্মস অফ এনি প্লে, একটা নাটক রূপে বা তাদের একটা আলোচনা রূপে, হ্যাঁ তো সেখানে দেখা যাচ্ছে যে রাজা থাকছে, একটা সাম্রাজ্য থাকছে, এবং তার মাঝখানে মাঝখানে হয়তো কিছু মিথিক্যাল ক্রিচার বা হয়তো ভগবান বা দেব দেবী এখানে হয়তো মাঝখানে হয়তো গল্প বা নাটক হয়তো অবতীর্ণ করে হয়তো মানুষের মতো মিশে কথা বলছেন, তারা মানুষের মতো মিশে তারা হয়তো সাম্রাজ্য দখল করছে, যুদ্ধে যাচ্ছে, বা হয়তো ভগবান হয়েও তারা অন্যায় করছে, এই জিনিসটা। তো এখানে একটা ফ্যান্টাসির জায়গা একটা থাকতেই মানে একটা মনে হতে পারে যে এটা তো ফ্যান্টাসি জিনিসটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আজকে ক্লাসিক্যাল সোশিওলজিস্ট স্পেশালি কার্ল মার্কস বলবে যে এটা কিন্তু হচ্ছে একটা একটা ফ্যান্টাসি রূপ থাকলেও জিনিসটা কিন্তু হচ্ছে এমন একটা মোহ তৈরি করে দেয়, যেখানে মানুষ এই এই ফ্যান্টাসিটাকেই একটা সত্য বলে কিন্তু নিজেদের দৈনন্দিন জীবনে কিন্তু এটাকে একটা জড়িয়ে ফেলে, এবং এটাকেই কিন্তু একটা বাইবেল মতন হিসেবে ধরে ফেলে। ফলে এটা কি হচ্ছে, এই যে সাধারণ মানুষ যেটা করে ফেলছে, তো সুতরাং যারা এখন রাষ্ট্রটা চালাচ্ছে, যারা এখন এম্পায়ার চালাচ্ছে, তো তাদের কাছে এটা সুবিধা হয়ে যায় এটা মানুষকে ভড়কিয়ে বোঝানোর, যে হ্যাঁ এই যে পাপ পুণ্যর কথা, বা এই যে
কিছু সমাজে একটা যে এমানসিপেশন বা উত্তীর্ণ হওয়ার কথা বলে যেটা বলছেন আর কি, সেটা কিন্তু ধর্মের মাধ্যমেই হয়। হ্যাঁ, ইভেন তো এটা দেখা যায় যে সেই ধর্মর বেসিসেই কিন্তু দেখা যায় সেই পলিটিক্যাল নেগেটিভ ডিভিশনস অফ সোসাইটি কিন্তু সেই প্রশাসকরা করে যাচ্ছে, সেখানে কিন্তু সেই মানে পলিটিক্যাল ম্যানিপুলেশন গুলোই আছে। কিন্তু একটা যে মানুষকে একটা একটা নেশায় বুধ করে রাখা যে হ্যাঁ এইটাই আমাদের একটা যে একটা বাস্তব সত্য, সেটা কিন্তু একটা কার্ল মার্কস এটা বলেছেন জিনিসটাকে। তো ইটস আ ব্লেন্ড অফ বোথ অ্যাপ্রোচেস। এবার যেমন হচ্ছে যে মোটামুটি আমি যদি আগের সেন্টেন্সটা যদি বাংলায় পড়ি যদি বলি যে হ্যাঁ এটার একটা তো বিবর্তন ঘটছে ঠিকই। এটা এটা হচ্ছে যে কখনো দেখা যাচ্ছে যে এই যে আদিম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এর অস্তিত্ব পাওয়া যায়, এটা কিন্তু কখনো অস্তিত্বহীন মোটেও নয় জিনিসটা। আহ, যে হ্যাঁ আজকে একটা পুরনো একটা আদিম যুগের একটা ধর্ম আছে, সেটা আর কোনো রকম ভাবেই জিনিসটা আর রইলো না, সেটা কিন্তু নয়। কেন কি যদি আমরা রিসেন্ট একটা দেখি যে হ্যাঁ মোস্ট প্রবাবলি নিউজিল্যান্ডের একজন এমপি, সে হচ্ছে যে ট্রাইব বা উপজাতি থেকে বিলং করে, তাদের কিন্তু রিলিজনটা কিন্তু কোনো ক্রিশ্চিয়ানিটি নয়, রাদার এই দুর্খেমিয়ান সেন্সে কিন্তু তাদের রিলিজিয়ন তাদের ধর্মটা কিন্তু হচ্ছে সত্যিকার আদিম যুগের একটা রিলিজিয়ন, যারা নাকি আজকে কয়েকশো বছর ধরে এটা বাঁচিয়ে রেখেছে। এবং তারা সেই এবং ওয়ান অফ দ্য এমপিস সেই অ্যান্থেমটা কিন্তু পার্লামেন্টে ঢুকে গিয়েছে এই এই ইয়ের এগেনস্টে, এই ইউরোসেন্ট্রিক বিষয়টার এগেনস্টে, যে আমরা কিন্তু আদিম যে বলা হচ্ছে বা স্যাভেজ যে বলা হতো সেটা কিন্তু আমরা নই। অ্যান্ড ইয়েস, ওয়ান অফ দ্য ইন্ডিড পার্টিসিপেটেড ইন দি পলিটিক্যাল প্রসেস, তাহলে তো আজকে সে এমপি হতে পারতো না আর কি। তো যেখানে দেখা যাচ্ছে যে এই যে এটা ভেরি কনসেপ্ট অফ এভলিউশন এন্ড বিবর্তন, সেটা কিন্তু একটা কোয়ালিটেটিভ সেন্সে কিন্তু ঘটেছে। হ্যাঁ, ইফ নট ইন টার্মস অফ মানে কোয়ান্টিটেটিভ ফ্রেমওয়ার্ক, যে আজকে মডার্ন সোসাইটিতে কতগুলো মডার্ন স্ট্রাকচারাল রিলিজন আছে, আর একটা প্রিমিটিভ সোসাইটিতে কতগুলো পেগানিজম বা শামানিজম যেটাকে বলা হচ্ছে যে পেগান রিলিজন আছে, যেখানে শুধু স্বতন্ত্র কতগুলো ছোট 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 ধর্ম থাকতে পারে। এটা কিন্তু কোয়ালিটেটিভ সেন্সে কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা একটা সেই সংস্কৃতিটাকেই কিন্তু ওরা বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং ধরে রাখার চেষ্টা করে উইথ প্রাইড। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই জিনিসটা আরেকটা জিনিস যেটা সোশ্যোলজিস্টদের সাথে খুব একটা মানে সংঘাত যেটা আসে, সেটা হচ্ছে ধর্মগুরু বা রিলিজিয়াস যারা লিডার্স থাকে এবং যারা চার্চের যারা হয়তো আর্চ বিশপ বা বিশপ, কার্ডিনাল যা বলা যায়, তাদের সাথে সবসময় একটা সংঘাতে আসা হয়। কেন কি এই যখন যখন ফিউডাল সিস্টেম থাকে বা যখন ক্যাপিটালিস্ট সিস্টেম থাকে, তখন কিন্তু দেখা যায় যে হ্যাঁ চার্চ আর রাষ্ট্র এরা দুজন আলাদা হতে থাকলেও তবুও কিন্তু দেখা যায় যে যেহেতু কার্ল মার্কস বলেছে যে যে যারা পলিটিক্যাল ক্লাস তাদের কাছে যেহেতু সমস্ত ক্ষমতাটা থাকে, সুতরাং এই ডিভিশনটা আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু তাদের কিন্তু একটা প্রচন্ড অসীম ক্ষমতা কিন্তু রয়ে যায় সমাজটাকে পরিচালনা করার। যদিও মানুষ বলা যেতে পারে যে ধর্ম যে ফেথটাকে এটা মানাটা সেটা তাদের নিজেদের যে ব্যক্তিগত স্তরে করছে, কিন্তু তার সাথেও কিন্তু একটা লার্জার স্ফিয়ার যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যারা যারা ধর্মের ধারক বাহক যারা কাস্টোডিয়াস, তারা কিন্তু সমাজটাকে সেভাবেই চালাচ্ছে, পলিটিক্যাল স্ফিয়ারটাকে সেভাবে চালাচ্ছে, অর্থনৈতিক দিকটাকে সেভাবে চালাচ্ছে। আর যেটা বলা হচ্ছে তখন তখন কি হয় যে এই সব মানুষরা যখন তারা পরবর্তীকালে যে when they come in contact with other scholars, social science scholars, they often get influenced by these scholars and they start writing from the theological point of view. Theological point of view মানে হচ্ছে তারা শুধু ওই বাইবেলটাকে বা জিউইশ বাইবেলটাকে কিন্তু তারা এক ধরনের অ্যানালিসিস বা ব্যাখ্যা করতে থাকে। they do not go beyond that, যে এর বাইরেও যে একটা ক্ষমতা দখলের যে লড়াই আছে, যে রিলিজিয়ন ইজ জাস্ট লাইক এনি আদার ইনস্টিটিউশন, ইজ নাথিং বাট স্পেস, প্ল্যাটফর্ম ফর এক্সিবিটিং পাওয়ার, দি পাওয়ার ডাইনামিক্স, কনফ্লিক্ট, সেটা কিন্তু অনেক সময় থিওলজিস্টরা বলে না আর কি। সেটা দাঁড়িয়ে কিন্তু সোশ্যোলজিস্টদের সাথে এটা একটা একটা ওয়ান 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 ডিফারেন্স বলা যেতে পারে আর কি, একটা ডিফারেন্স, ওয়ান অফ দ্য ডিফারেন্সেস। আর আরেকটা যেটা বলা হচ্ছে যে
একটা একটা প্রতিষ্ঠান হিসেবে দেখা জিনিসটাকে, নট অ্যাজ সামথিং মিস্টিরিয়াস। হ্যাঁ, কিন্তু এটা কি হচ্ছে, রিলিজিয়ন জিনিসটাকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটা ভাব দেখানো হয় যে ইটস ভেরি অ্যালিউরিং, মিস্টিরিয়াস, একটা রহস্য আছে, অ্যান্ড অলসো সামথিং দ্যাট ইজ বিয়ন্ড হুম। হ্যাঁ, এবার রিসার্চার হিসেবে তো এটা এটা তো এটা আমাদেরকে দেখতে হবে ওটা কি, কেন কি যে সমাজে অনেক সময় ভাবা হয় যে কোনো একটা অলৌকিক ক্ষমতা আছে, যে কারণে মানুষ হয়তো এক সুরে বেঁধে আছে, এক সূত্রে বেঁধে আছে, সেখানে কিন্তু হয়তো রিলিজিয়নটাকে হয়তো একটা রহস্যময় একটা একটা গতি, মানে একটা গতি দেওয়া হয় জিনিসটা। আর কিন্তু হ্যাঁ, এটার আবার তাদের আহ, লোক সংস্কৃতিতে তাদের বিভিন্ন কারণও দেওয়া থাকে। সো দিস ইজ কনসিডার্ড অ্যাজ সামথিং ডিপারিং। আর ধর্ম সামাজিক সংহতি তৈরি করে, এবং এই প্রতিষ্ঠান রহস্যময় অবস্থা তৈরি করে মানুষকে সম্মোহিত করে। তো এটা মানুষের আস্থা অনুযায়ী কিন্তু ধর্ম বিষয়ক শক্তি হিসেবে সমাজে স্থান পায়। হ্যাঁ, এটা এটা এবার যেটা বলা হচ্ছে যে এই যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলো যদি বলি, তো ফার্স্ট এন্ড ফরমোস্ট এই থিওরিটা যদি বলা হয় তাহলে কিন্তু হচ্ছে এমিল দুর্খেম এটা করে দেখিয়েছে জিনিসটা। এটা নিয়ে একটা রিসার্চ করেছে বিশেষ কিছু জাতির, সেটা হচ্ছে ওই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, সমস্ত যে প্যাসিফিক আইল্যান্ড গুলো, সেখানে যে ছোট ছোট যারা উপজাতিরা, সে এরকম 17th and 18th সেঞ্চুরি যে তাদের খোঁজ পাওয়া গেছে, ইনফ্যাক্ট তাদের ব্যাপারে কিন্তু লেখা হয়েছে, এবং তাদের এক্স্যাক্টলি তাদের ধর্মটা কি। তো যেমন বলছে পদ্ধতিগত একটি চিত্র এবং বর্ণনা, হ্যাঁ অবভিয়াসলি এটা মেথোডোলজিক্যাল স্টাডি বটেই আর কি। এবার যদি ধরেও নিই যে ধর্মটা একটা একটা সামথিং মিস্টিরিয়াস, তাহলে দুর্খেম এটাকে কিভাবে করলো, তাহলে যেহেতু দুর্খেমের বেসিক মানে ফাউন্ডেশনটাই হচ্ছে ইন টার্মস অফ সোশ্যাল ফ্যাক্ট, একটা সামাজিক সত্য, তাহলে সামাজিক সত্যটাকে কিন্তু সে মানে দুর্খেম কিন্তু পড়েছেন ইন টার্মস অফ সার্টেন সিম্বলস। আর একটা প্রতিনিধিত্ব করা একটা যে মানে কিছু যে আহ, চিহ্ন আছে, সংকেত আছে, একটা একটা বলা যেতে পারে যে একটা কাইন্ড অফ বস্তু, যেটাকে হয়তো মানুষ সেই সেই সমাজে হয়তো একাত্তা করে ফেলেছে, একটা সিম্বল মতো, যেটাকে ইয়ের ভাষায় একটা both anthropological as well as in terms of how Durkheim explained is known as totemism। ঠিক আছে, এবার টোটেম কতটা প্রকৃত বাংলা ঠিক হয় না আর কি, এটা এটা টোটেম টোটেমই বলা হয় আর কি, যেরকম ব্যাখ্যা করা হচ্ছে আর কি। আহ, তো এখানে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে আহ, তো সামাজিক সত্য আমরা মেথোডোলজিক্যাল স্টাডিটা বা মেথডিক্যাল স্টাডিটা কিভাবে করব, তাহলে এইসব সিম্বল গুলো দিয়ে করব, তাহলে সেটাই হয়ে যাবে একটা সত্য। যে সত্য হয়তো এই যে যেটা সোশ্যাল ফ্যাক্ট বলছে যে মানব সমাজের চারপাশে ঘিরে রয়েছে, এবং সেটা দৈনন্দিন জীবনে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে মানুষ সেটার প্রেশার বা চাপ অনুভব করে না আর কি। কিন্তু এটা হচ্ছে আমাদের বাইরে এবং এক্সটার্নাল হিসেবে থাকে, যেটা আমাদেরকে চালিত করে। তেমনি কালেকটিভ রিপ্রেজেন্টেশন যেটা বলা হচ্ছে যে একটা সমষ্টিগতভাবে যে একটা একটা সিম্বল যে একটা প্রতিনিধিত্ব করে একটা পার্টিকুলার গোত্রের, একটা পার্টিকুলার ক্ল্যানের, কেন কি একটা জাতি তো আছে, উপজাতি তো আছে, কিন্তু সেটার কিন্তু ছোট 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 আরো ক্ল্যান আছে, যেরকম আমাদের যদি আমরা ভারতীয় সমাজে যদি ধরি যে এই যে জাতির মতো কিন্তু গোত্রগুলো আছে। সিমিলারলি আমাদের যেমন গোত্রের হিসেবে কি হয় যে আমরা ঋষি মনীষীর থেকে আমরা আমাদের যে বংশ নির্ধারণ হয়েছে, সেরকম ভাবে আমরা যেমন দেখি আমরা গ্রেটার একটা হিন্দু সোসাইটিতে যদি আমরা দেখি, তেমনি এই যে ছোট ছোট যে ট্রাইবগুলো, তাদের যে রিলিজিয়াস সিস্টেম, সেটা কিন্তু হচ্ছে একটা একটা রুডিমেন্টারি ফাউন্ডেশনাল রিলিজিয়াস সিস্টেম, যেখানে কিন্তু ছোট ছোট একটা একটা বড় কমিউনিটি থাকে, ছোট ছোট ক্ল্যানগুলো থাকে, এবং প্রত্যেকটা ক্ল্যানের কিন্তু বিভিন্ন তাদের একটা সিম্বল থাকে। যেমন বলছে এই রিলিজিয়াস যে কালেকটিভ রিপ্রেজেন্টেশনটা যখন টোটেমে পরিণত হয়, সেই টোটেমটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু একটা রীতি রেওয়াজ বা একটা হয়তো রিচুয়ালসের পরিণত করে, যেখানে মানুষ কিন্তু এই এই বিলিফ সিস্টেমটাকে এই এই যে একটা যে আস্থার যে একটা সিস্টেম, সেটাকে কিন্তু ফলো করে, এবং একটা পুজো, একটা সাধারণ একটা পুজো বা প্রার্থনার মতনই, কিন্তু সেটা কিন্তু হয় খুব একটা আবেগ নিয়ে, একটা বিশাল আবেগ নিয়ে হয়, যেখানে কিন্তু দেখা যায় যে মানুষ হয়তো খুব এক্সট্যাসিক হয়ে পড়ে, হয়তো ইনটক্সিকেটেড স্টেটে হয়ে থাকে আর কি, যেটা হয়তো মানুষ একটা নেশার ঘুরে থাকে আর কি।
যেখানে একটা দেখা যায় যে মানুষ যখন এই রিচুয়াল গুলো এই প্রথাগুলো যখন ফলো করছে তখন তারা এতটাই একাত্ম হয়ে যায় ওই টোটেমের সাথে যে তারা টোটেমকে তো অসম্মান করা তো দূরের কথা, তারা ভাবে যে টোটেমের প্রতি যে একটা যে নিষ্ঠা দেখানো, একটা একাত্ম হয়ে যে মানে যে একটা সম্মান দেখানো, সেটা কিন্তু হয় তখনই যখন মানুষ তার একটা এমন জায়গায় চলে যায়, এমন নেশার ঘুরে চলে যায় যেখানে তারা জিনিসটাকে হয়তো খুব এক্সাইটমেন্টের সাথে হয়তো এই রিচুয়ালস গুলো হয়তো পালন করতে থাকে, এবং তাদেরকে হয়তো সেই সময় হয়তো দেখা যাবে তারা হয়তো এই এই জগতে তখন থাকে না জিনিসটা। যেমন এটা 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 ছোট করে যদি আমি বলি যে দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, যেমন 1912 এর লেখা এটা। তো যেটা আর কি দুর্খেম বিশেষ কিছু বলেছে যে যেমন 1791 এ কিছু আমেরিকান ইন্ডিয়ান্স যারা ট্রাইবস তাদের পাওয়া গেছে, অস্তিত্ব পাওয়া গেছে, বা 1877 এ অস্ট্রেলিয়ান কিছু ট্রাইবসেরও যেটাকে বলা হচ্ছে অ্যাবরিজিন। এবার এটা যেমন বলা হচ্ছে যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বলেছে যে এই যে এক্সাইটমেন্টের কিছু একটা আবেগের উদ্রেক করে আর কি, আবেগের সঞ্চার হয় যে এই যে ইউজিং আওয়ার ওন সেন্স, ইউজিং আওয়ার ওন এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা দিয়ে। যেমন অনেক লোককথা আছে, যেমন হচ্ছে যে কোনো সমাজে এরকম হয় যে মৃত মানুষের প্রতি যে একটা যে যে একটা আস্থা সঞ্চার করা, একটা সম্মান একটা প্রদান করা জিনিসটা, সেরকম একটা রিচুয়াল হতে পারে। এবং তাদের হয়তো অনেক সময় দেখা যায় মহাপুজো হয়, এবং সেখানে যদি এক ফোঁটাও ত্রুটি বিচ্যুতি হয় সেখানে দেখা যায় যে টোটেমকে তারা অসম্মান করা মানে হচ্ছে তাদের অ্যানসেস্টার বা পূর্বপুরুষদের অসম্মান করা। যার কারণে কি হয় যে যদি টোটেম যদি এক ফোঁটাও যদি মানে কলুষিত হয়, if it gets contaminated, হ্যাঁ, এমন কিছু হয়তো বস্তুর সংস্পর্শে এলো বা এমন হয়তো নিয়ম হয়তো লঙ্ঘন হয়েছে, তাহলে কিন্তু দেখা যায় যে কোনো না কোনো হয়তো গ্রুপের মেম্বারদের মৃত্যু অবধারিত, এটা মনে করা হয়। এমন সময় অনেক ট্রাইব সোসাইটিতেও দেখা যায় যে হ্যাঁ, কেউ হয়তো দেখা যায় যে আহ, গাছ থেকে পড়ে গেছে, সেটা বলা হয় যে না হয়তো পূর্বপুরুষের লোকেরা হয়তো এতটাই দুষ্ট হয়েছে যে তাকে ফেলে দেওয়া হয়েছে। এমনকি সে দেখা গেছে যে তার হয়তো ন্যাচারাল ডেথও হয়েছে, কিন্তু ভাবা হয় যে না যে পূর্বপুরুষের একটা কোনো স্পিরিট বা আত্মা হয়তো এতটাই হয়তো রুষ্ট হয়েছে যে তারা আহ, হয়তো সেই বডিটাকে হয়তো কবজা করে নিয়ে তাকে হয়তো মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, এরকম বলা হয়েছে। যেমন অস্ট্রেলিয়ান সোসাইটিতে অনেক অ্যাবরিজিনের কথা বলা হচ্ছে, আবার কিছু আরো নিউজিল্যান্ডের কিছু ট্রাইব আছে যেমন ওয়ারানজেরি বলা হয় এটাকে। হ্যাঁ, তারা যখন এই মানুষকে ওয়েলকাম করে, আহ, এখন এই সমাজে মানে সভ্য সমাজের হয় যখন ইনফ্যাক্ট যখন একটা কনফারেন্সে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, যখন আমি নিজে অনলাইন কনফারেন্সে ছিলাম, তারা যখন সবাইকে ওয়েলকাম করছিল গ্লোবালি, তা দেখা যাচ্ছে হয়তো একটা একটা বোলের মধ্যে হয়তো কিছু হার্বস নিয়ে এসে সেই বোলটাকে হয়তো জ্বালিয়ে হয়তো আহ, ধোঁয়া একটা তৈরি করে তারা হয়তো একটা নিজেদের নাচ গানের একটা একটা সম্পূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে তারা মানুষকে ওয়েলকাম করছে তাদের ভাষায়, এবং সেটা অবভিয়াসলি ইংরেজি ভাষা তো নয়, এবং তাদের নিজেদের ভাষা ওটা। এবং তারা কিছু হার্বস এনে লিভস এনে সেটা কিন্তু এটা একটা দিয়ে এনে কিন্তু একটা আলাদাই একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। বাট এভরিথিং মানে সবাই কিন্তু সাইলেন্ট হয়ে গেছিল এবং শুধু তারাই নেচে যাচ্ছিল উইথ প্যাশন। তো এবার এই যে টোটেম জিনিসটা, এই যে এই যে জিনিসটা, এই যে বস্তু জিনিসটা, যে টোটেম তো একটা তো কোনোটা হয় যে অ্যানিমেট অবজেক্টসে হয়, নেচারিজম অ্যান্ড অ্যানিমিজম, দুটো ভাগে ভাগ হয়। নেচারিজমটা হচ্ছে যেটা প্রকৃতির সাথে হয়তো একাত্ম হয়ে থাকা আর কি। আর আরেকটা অ্যানিমিজমটা হচ্ছে যেখানে হয়তো কিছু অ্যানিমালস এর হয়তো সিম্বল থাকবে, কিন্তু তার সাথে কিন্তু থাকবে হচ্ছে সেই সেই সমাজের কিন্তু একটা স্পিরিটের সাথে, যে হয়তো কখনো কখনো দুর্গেন যেটা বলেছে স্বপ্নে দেখা দেবে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে is transmitted from one thing to the other। এটা এটা একটা হচ্ছে যে মিরাকুলাস ইন্টারভেনশন, যে শুধু কিছু সময় হয়তো তাকেই স্বপ্নে দেখা দেবে, আবার এটা অনেক সময় যে সবসময় যে টোটাল যে কালেকটিভ রেপ্রেজেন্টেশন হয় তা নয়, ইন্ডিভিজুয়াল টোটালিজম হয়, ইন্ডিভিজুয়াল রেপ্রেজেন্টেশন হয়, যেটা হয়তো সেই ব্যক্তিটাকে হয়তো দেখা দিচ্ছে। ফলে কি হচ্ছে, সে পরবর্তীকালে হয়তো সে ওই ওই স্বপ্নটাকে ধার করে, যেহেতু একটা মানে একটা মানুষের একটা বিশ্বাস আছে যে মৃতদেহ ছেড়ে চলে যায় একটা স্পিরিট, তো সেখানে একটা স্পিরিট যখন সে দেখা দিচ্ছে তখন কিন্তু এটাই মনে করা হয় যে আহ, যে পরবর্তীকালে সে একটা তার নিজস্ব মতন একটা রিলিজিয়ান তো নয়, এটা কাল্ট ফলোয়িং একটা তৈরি করবে, যেটাকে বুকেন বলবে ম্যাজিক, কিন্তু এটা হয়তো অনেক সময় দেখা যায় প্রিমিটিভ রিলিজিয়ান হয়তো সেখানে স্বীকৃতি পায় না, এটা ইটস ডান ইন এ ভেরি ক্ল্যান্ডেস্টাইন, মানে খুব লুকিয়ে পড়া হয়। কিন্তু সেটাকে অনেক সময় দেখা যায় হয়তো
পাপ হিসেবেও দেখা হয়। তো দুটো জিনিসে ভাগ করেছে, সেক্রেড এন্ড প্রফেন। সেক্রেড হচ্ছে যেসব বস্তুগুলো হয়তো আমরা রেগুলার হয়তো দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি না, যেমন পুজোর সামগ্রী, হয়তো ফল আমরা বাজারে দেখি, সেটা হয়তো আমরা রোজকার জীবনে হয়তো ইউটিলাইজ করছি, সেটা হচ্ছে প্রোফেন। সেটা তো অবভিয়াস, মানে এটা স্বাভাবিক ব্যাপার, সেটা আমরা পুজোর সামগ্রী হিসেবে ব্যবহার করি না। কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো পুজোর সামগ্রী হিসেবেই ব্যবহৃত হয়, যদিও সেই জিনিসগুলো এমনি সময়ও আমরা ইউজ করে থাকি। এবার আসা যাক ওয়েবারের উপরে। এবার ওয়েবারের যেটা বক্তব্য হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যাথলিসিজম তো আগেও আমরা অনেকবার আমরা ডিসকাস করেছিলাম যখন আমরা ওরিয়েন্টালিজম পড়ছিলাম, বা ভারতবিদ্যা ইন্ডোলজিক্যাল স্টাডিজ পড়ছিলাম, যে ক্যাথলিসিজম আর প্রোটেস্ট্যান্টিজমের মধ্যে যে একটা দৌড় সবসময় তৈরি হয়ে থাকে। কিন্তু প্রোটেস্ট্যান্টিজমের মধ্যে অনেক অনেক কিছু বলা যেতে পারে যে ব্রাঞ্চেস আছে, ফর এক্সাম্পল ক্যালভিনিস্ট, মেথডিস্ট, পাইস্ট অ্যান্ড ব্যাপটিস্ট। সেখানে তারা কিন্তু জিনিসটাকে একটা রিফরমেশন এনেছে ফ্রম 1518 টু 1530 বাই লুথার, মার্টিন লুথার। তো সেখানে তারা কি করা হয়েছে যে ওই সেই আবার গ্রিক এবং রোমান পিরিয়ড থেকে যে হিব্রু বাইবেল আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে হিব্রু বাইবেল, মজার বিষয়টা হচ্ছে যে অ্যাজ এগেনস্ট দ্য খ্রিস্টান বাইবেল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক, বা হিব্রু টেক্সট অনেক, ইটস নট অ্যাবাউট বাইবেল অ্যালোন। যেমন সিরাজ, দি বুক অফ উইজডম, বা ওই যে তালমুড, এই যে জিউস রিলিজিয়াস টেক্সট, এই যে জিনিসগুলো, তো এইগুলো এখানে কি লেখা আছে যে মানুষের দৈনন্দিন জীবনে যে একটা স্ট্রাগল করে যে একটা উৎপাদন, একটা সিস্টেম তৈরি করা, একটা একটা ক্রিয়েটিভিটির জিনিস তৈরি করা, যেখানে একটা মানুষ একটা জমি, আহ, বা তার হয়তো খাদ্য, এই জিনিসগুলো দিয়ে কিভাবে একটা মানুষ যে একটা একটা রেগুলার অ্যাফেয়ার্সে একটা এমপ্লয়মেন্ট সিস্টেম তৈরি করতে পারে, এবং এমপ্লয়মেন্ট মানে একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারে। কর্মক্ষেত্রের সাথে তো থাকবে হচ্ছে একটা আহ, মানুষের আহ, মজুরি, মজুরির সাথে হবে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সাথে হবে খাদ্য, একটা একটা মাথার উপরে ছাদ, এই যে জিনিসগুলো। যেমন বলছে যে এই যে একটা জিউস রিলিজিয়াস টেক্সটে বলা হয়েছে যে গিভ আস দিস ডে আওয়ার ডেইলি ব্রেড। হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু ক্যালভিনিস্ট থিওরি কিন্তু এই অ্যাসপেক্ট গুলোই কিন্তু টেনে এনেছে জিনিসটা, এই সেন্টিমেন্টটাই। হ্যাঁ, এবার এটা বলা যেতে পারে যে ক্যাপিটালিজম আজকে প্রোটেস্ট্যান্টিজমের জন্যই যে, বা ক্যালভিনিস্টের জন্যই যে একটা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন এসছে তা নয়। কেন কেন ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন তো আজকে when the political system underwent dissolution from feudal system to the uh, যদি বলতে পারো যেটা একটা ক্যাপিটালিস্ট সিস্টেম অফ প্রোডাকশনে, যেখানে হয়তো ফিউডাল সিস্টেম আর নেই, ফিউডাল সিস্টেম ভেঙে গেছে যখন একটা সমাজ বিভক্ত হয়েছে ফ্রম দ্য রুরাল এরিয়া টু দি আরবান এরিয়া, যখন আরবানাইজেশন হচ্ছিল, যখন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অফ প্রোডাকশন, যেটা একদম প্রকৃতপক্ষে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল, আবার ওইদিকে ফ্রেঞ্চ মানে ফ্রান্সে যে ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল, সব মিলিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা কিছু কাজ করার তাগিদ কিন্তু জেগে উঠেছে। কিন্তু হ্যাঁ, বলতে পারা যায় যে একটা রিলিজিয়াস মোটিভ বা একটা এজেন্ডা যেটা ছিল, সেটা কিন্তু এই ধর্মগুরুরা কিন্তু জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে। তবে ক্যালভিনিস্ট অংশটাই কিন্তু সব থেকে বেশি এটাকে নিয়ে সিরিয়াস ছিল, কিন্তু বাকিরা কিন্তু সেভাবে কিন্তু প্রোগ্রামটাকে কিন্তু একটা মানে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কিন্তু অতটা ক্যাজুয়াল, মানে অতটা কিন্তু সিরিয়াস অ্যাপ্রোচ ছিল না, রাদার ইট ইজ ভেরি ক্যাজুয়াল অ্যাপ্রোচ। আর যেটা ওয়েবার এটা বলেছে যে এই যে জিনিসটা কিন্তু হচ্ছে একটা আদার ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটি। হ্যাঁ, অবভিয়াসলি যেটা আমরা রিলিজন হিসেবে আমরা যদি দেখি, ঐশ্বরিক বা দৈবিক, মানে যদি আমরা দেখি যে সেটা তো নয়, এটা হচ্ছে আদার ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটি, যেটা একটা মেটেরিয়াল কন্ডিশনস এর উপর বেস করা। হ্যাঁ, যেখানে হয়তো মানুষ একটা খাদ্য শস্য নিয়ে একটা চাকরি স্থল, একটা যে এমপ্লয়মেন্ট সিস্টেম, মজুরি, লেবার, হ্যাঁ একটা শ্রম, এইসব নিয়েই মানুষ ব্যস্ত থাকবে, সেটা একটা দিক। আবার এটা বলছে যে যাতে মানুষ আবার টু মাচ যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় ধর্ম থেকে, সেই জন্য আরেকটা যেটা একটা রিফরমেশন না হয়েছে, এটা কোনো যেটা বেবার বলছে এটা কিন্তু কোনো নৈতিকতার ব্যাপার নয়, এটা কিন্তু কোনো এথিক্যাল সেন্স বা এথিক্যাল ইভ্যালুয়েশনের উপরে বেস করে যে হয়েছে তা কিন্তু না, এটা এক ধরনের মতলব নিয়েই করা হয়েছে যে হ্যাঁ, মানুষকে কাজের তাগিদে হয়তো এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানুষ যাতে একেবারে নাস্তিক না হয়ে পড়ে, বা ধর্মের থেকে একেবারে বিচ্ছিন্ন না হয়ে পড়ে। কারণ অলরেডি প্রোটেস্ট্যান্টিজম কিন্তু সেই প্রবলেমটা কিন্তু খাড়া করেছিল অ্যাজ কম্পেয়ার টু দ্য ক্যাথলিসিজম। কিন্তু ক্যাথলিক্সরা এটা মনে করা হয় যে হ্যাঁ অলসতা, কিন্তু সেই আলস্যর জায়গাটা যাতে না থাকে সেই জন্য যেটা ট্যাক্টফুলি করা হয়েছিল যে মানুষকে এগিয়ে নিয়ে যাও, কিন্তু আবার এটাও বলে দাও যে হ্যাঁ এটা একটা ভগবানের ডাক, এবং দি ফল অফ দি
কলিং অর দি প্রিডেস্টিনেশন, যেটা পূর্ব নির্ধারণ করা যে হ্যাঁ তোমাকে এটার জন্যই বাছাই করা হয়েছে, এই আলস্য দেখালে চলবে না, কারণ আলস্য দেখালে দ্য পার্সন উইল বি ড্যাম অর ডু। হ্যাঁ, তাহলে কিন্তু তার সর্বনাশ হবে জিনিসটা। এরা পুঁজিবাদী সিস্টেমকে প্রতিষ্ঠিত করতে অ্যাটলিস্ট একটা সাহায্য করেছে, বাট ইটস নট দি অনলি রিজন। আর যদি লাস্টে যদি ধরি কার্ল মার্কসের ব্যাপার, তাহলে এখনই বললাম এই যে স্বতন্ত্রতা বা বিবর্ত, যেটা আমরা করেছি জিউইশ কোয়েশ্চেনে, যে হোয়াট ইজ পলিটিক্যাল এমানসিপেশন, একটা স্বতন্ত্রতা কি, কেন কি আফটার এটা কিন্তু হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি। যখন আমরা একটা চার্চ হিসেবেও দেখি বা মন্দির হিসেবেও দেখি, তাহলে কিন্তু এটা প্রাইভেট প্রপার্টি হিসেবেই কিন্তু আমরা দেখি, কারণ এটা কিন্তু আফটার এটা কিন্তু একটা রাষ্ট্রের কিন্তু সুবিধা হচ্ছে একটা রেভিনিউ হিসেবে। আর আমরা পরবর্তীকালেও যেটা দেখেছি, এটা একটা ইন্ডিয়ান কেস হয়েছিল, কেশব নন্দা ভারতী ভার্সেস দ্য স্টেট অফ কেরালা। সেখানে দেখা যাচ্ছে হয়তো সেই পলিটিক্যাল এমানসিপেশন মার্কসের পলিটিক্যাল এমানসিপেশনের কথাটা তুলেই আজকে দেখা যাচ্ছে যে একটা কোনো টেম্পল প্রেমিস তারা নিজেদের আওতায় নিয়ে আসছিল কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্টে, কেন কি অনেক মানে কৃষকদেরকে এই জমিটা বিক্রি করবে বলে। হ্যাঁ, যে ধর্ম তো মানে গোড়ামির জায়গা, ধর্ম তো হচ্ছে একটা ফেথ, সেখানে সেখানে কি করে এটা জিনিসটা হয়। হ্যাঁ, ইটস अगेन আ মিস্টিরিয়াস থিং। কিন্তু কোর্ট বলে দিয়েছে পরিষ্কার যে না, এটা ফান্ডামেন্টাল রাইট খর্ব করছে। তাহলে কি হচ্ছে, ওয়ান সেকেন্ড ইট ইজ বিকাম কাইন্ড অফ আ ডায়ালেকটিক্স, যে একদিকে বলা হচ্ছে রিলিজিয়াস ফেথ, যেটা প্রাইভেট স্ফিয়ারে যেটা বলা হচ্ছে, মার্কস হয়তো বলবে যে হ্যাঁ এটা যেটা জরুরি সেটা হচ্ছে সিভিল সোসাইটিতে। সিভিল সোসাইটি ইন দ্য সেন্স হচ্ছে সুশীল সমাজ, যেখানে মানুষ রিয়েলাইজ করবে যে হ্যাঁ সে সেই মুহূর্তে হয়তো রিলিজনের কাছে অত সুপে দেবে, কিন্তু আদারওয়াইজ ইন দ্য পাবলিক স্ফেয়ার, ইন দ্য স্টেট, রাষ্ট্রের কাছে কিন্তু সে কিন্তু থাকবে হচ্ছে এমন একজন ব্যক্তি যেটা হয়তো একটা ধর্মের ঊর্ধ্বে থাকবে। কেন কি ধর্ম যেটা যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে একটা একটা ফ্রিডমের পথে, একটা স্বাধীনতার পথে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মজাটা হচ্ছে ডায়ালেকটিকটা এমন জায়গায় আছে যে রাষ্ট্র আজকে চালাকি করে যেটা বলা হচ্ছে যে আদতে কিন্তু তাদের একটা মালিকানাটা বজায় রাখছে, সেটা কেশবনন্দ ভারতী কেস থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মানুষের লার্জার ইন্টারেস্টে কিন্তু ওই ল্যান্ড রিফর্ম বা কৃষি জমির একটা কিন্তু মান্যতা পায়নি। যদিও এখানে কিন্তু কেসে জাজমেন্টে কিন্তু অনেক আর্টিকেল ডিসকাস করা হয়েছিল, যেমন 111, 254, 252, এগুলো এগুলো অনেক 37C, এগুলো অনেক আমরা আলোচনা করি, যেখানে লেজিসলেচারের হয়তো ক্ষমতা থাকবে বা একটা স্টেটেরও ক্ষমতা থাকবে একটা ইয়ে করার। কিন্তু কখনো কখনো হয়ে যায় যে কিছু জিনিস হয়তো এমন খর্ব করে দিল যে ওই ধার্মিক জায়গাটা, সেটা হয়তো দেখা যাবে তো জুডিশিয়াল রিভিউর হয়তো একটা প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা আছে, যেখানে হয়তো জাজেরা হয়তো আবার হয়তো জিনিসটাকে হয়তো বিচার করবে। যে তাহলেই হয়ে যাচ্ছে, যেটা মার্কস বলছে যে এইখানেই কিন্তু আটকে যাচ্ছে মানুষ, বিকজ ইট ইজ becoming a medium of conferring citizenship to the hegemonic religious group। হ্যাঁ, যেটা what Karl Marx decided, যেটা পড়ার বেলায় যেটা আমরা দেখি যে হি টকড অ্যাবাউট টু রিলিজিয়ন, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি এন্ড জিউইশ। আর যেহেতু ওই ক্যালভিনিস্ট থিওরিটা জিউইশ ইয়ে থেকেই নেওয়া হচ্ছে আর কি, জিউইশ টেক্সট থেকে, সেখানে কিন্তু হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটি কিন্তু একটা আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে, যে না এটা না, যে জিউইশ সিস্টেম কিন্তু একটা খুব বাজে দিকে নিয়ে যাচ্ছে, যে একটা কর্মক্ষেত্রে মানুষকে ইনভলভ করছে, কিন্তু ধর্মটাকে কিন্তু একটা রেলিগেটেড করে দিচ্ছে, সেটাও যাতে না হয়। তো ফলে কি হবে, আধিপত্যটা তো থাকবে না, তাহলে ক্রিশ্চিয়ানিটির আধিপত্যটা তো কমে যাবে। তাহলে কি হচ্ছে, আধিপত্য থাকলে তাহলে আজকে জিউসরা কিন্তু আজকে সঠিক প্রমাণিত হবে, সেটা করতে দেওয়া যাবে না। সেই কারণেই কিন্তু এই সবসময় যেটা এই যে এখানে শুরুতেই বলেছিলাম যে নেগেটিভ ডিভিশনস অফ সোসাইটি, যেটা আমাদের ইন্ডিয়ান কনটেক্সটেও কিন্তু হয় জিনিসটা, একটা নাগরিকত্বের বৈষম্য তৈরি করা অন দ্য বেসিস অফ অনেক সময় রিলিজিয়ন। যদিও এটা ওই কনস্টিটিউশনে কিন্তু দেওয়া আছে যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা, কনস্টিটিউশনে দেওয়া আছে সেকুলারিজমের কথা, কিন্তু ওই যে পলিটিক্যাল ম্যানিপুলেশনের সময় এই যে যেটা মার্কস বলছে যে আফটার অল ইটস এন ইন্টারমিডিয়েট, এটা একটা দালালের মতো। হ্যাঁ, যে ইট প্রোক্লেমস টু বি অ্যান এথিস্ট, এটা এটা হচ্ছে একটা নাস্তিক বা এত রেশনাল হিউম্যান বিং, বা একটা যৌক্তিকতার দিক দিয়ে হয়তো একটা মানুষ বলতে পারে যে হ্যাঁ আমরা স্বাধীন, আমরা নির্ভর, কিন্তু ইট স্টিল রিমেইনস ইন দ্য গ্রিপ অফ দ্য রিলিজন। সো পলিটিক্যাল ইমানসিপেশন ইজ maybe a big step forward, and this should be the final form of human emancipation, but the division is quite blurry between the private and the public sphere. It comes in between the man and the man's freedom. তো এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে, যেটা 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 2011 সেন্সাসে। তো এবার কি হচ্ছে আমাদের, যেটা আমরা আগেও দেখেছি যে এই যে হিন্দু ধর্মেও আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ, যে প্রত্যেকটা স্টেটে এই প্রত্যেকটাতে একটা বিভাজন আছে। মুসলিম সমাজেও একটা বিভাজন আছে অন দ্য বেসিস অফ কাস্ট, একটা জাতিগত, আশরাফ, শেখ, আজলাফ, এগুলো কিন্তু আছে। এমনকি দলিত মুসলিমও আছে, দলিত খ্রিস্টান আছে, দলিত শিখ আছে। হ্যাঁ, আবার জাট শিখ আছে। এগুলো কিন্তু আমাদের কিন্তু জাতি বেসিসে কিন্তু আছে জিনিসগুলো।
এবং দেখা যায় যে হ্যাঁ তাদের মধ্যে অনেকেই হয়তো হয়তো খুবই মার্জিনালাইজ, হয়তো নিম্নবর্গের, এবং তারা যথেষ্টই কোণঠাসা জিনিসটা। তো আমাদের সমাজেও কিন্তু জিনিসটা কিন্তু তাই হচ্ছে যে শুরু করেছিল হয়েছে যে হিন্দুইজম পড়াটা, সেটা কিন্তু হচ্ছে ওই ভারত বিদ্যার মাধ্যমে, ওরিয়েন্টালিজমের মাধ্যমে একটা, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে শুধুই সংস্কৃত টেক্সটগুলো এটা ব্রিটিশরা হয়তো ট্রান্সলেট করেছে অ্যালং উইথ দ্য পার্সিয়ান টেক্সট। আর পার্সিয়ান টেক্সটগুলোকে কি করে হয়েছে যে আমাদের আজকে প্রাচীন ভারত নিয়ে যারা লিখেছে সেখানে কিন্তু মুসলিম স্কলার্সরা বা মুসলিম যে এম্পায়ারগুলোতে যখন এসেছিল, যে মিডিয়েভেল পিরিয়ডে, তখন কিন্তু অনেক অনেক কিন্তু ট্রাভেলার্সরা, মুসলিম ট্রাভেলার্সরা এসেছে যারা এই এনশিয়েন্ট গ্রিক এবং রোমান টেক্সটগুলো কিন্তু আবার ফার্দার পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করছে, এবং দ্যাট ইজ গেটিং ফার্দার ট্রান্সলেটেড ইন্টু ওল্ড ইংলিশ, ল্যাটিন, এরকম জিনিসগুলো। তো আমাদের সমাজও সেটা একটা বড় ভূমিকা পালন করে, একটা যে আমাদের কোনো ধর্মই কিন্তু মনোলিথিক নয়। এবার যদি আমরা রেসের কথা যদি আমরা যদি নেক্সট যদি বলি যে ইয়েস, যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটা ধর্ম নিয়ে, তো এটা এটা স্বাভাবিকভাবেই একটা হয় যে জাতি সিস্টেমটাও আসে জিনিসটা। তো এবার যেটা বলি যে এটা ভারত হচ্ছে একটা প্লুরালিস্টিক সোসাইটি, একটা বহুত্ববাদী দেশ। বিভাজনের মধ্যেও একটা স্থিরতা থাকে ভারত রাষ্ট্রে। আমি অবশ্যই ওই একটা ফাংশনালিস্ট কনসেপ্ট নিয়েই আমি বলছি জিনিসটাকে, যে যে ভারত একটা বিভাজন একটা আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু যেহেতু একটা স্থিরতা আছে, ওই জন্য কিন্তু ভারত রাষ্ট্রটা কিন্তু আজও কিন্তু বিরাজমান, ইভেন আফটার আফটার 1947 সেটা কিন্তু ভেঙে যায়নি। এটা এটা এভাবে দেখা উচিত। তাহলে রেস আর এথনিসিটি আর ইউজ টুগেদার, এটা ঘটনা। রেস থাকলেই এথনিসিটির কথাটা অটোমেটিক চলে আসে, বাট দে হ্যাভ ডিফারেন্ট কনোটেশনস ফর শিওর। কেন কি রেস যদি আমরা যদি বলি, তাহলে কিন্তু হচ্ছে এই যে যেমন এখানে একটা স্টাডি মেটেরিয়াল বলছে যে ইট ইজ ক্যাটাগরি অফ হিউম্যান বিংস ডিউ টু সাম অফ দ্য ফিজিক্যাল ফিচার্স ইনক্লুডিং স্কিন কালার অ্যান্ড আদার ফেশিয়াল ফিচার্স। যেমন বলা হচ্ছে যে এই যে is thus a sociological concept and attributing to certain physical features, যেমন হচ্ছে skin color and body structure and also chromosomal arrangements in the human body। সেটার মানেটা কি হচ্ছে যে এবার প্রত্যেকটা জায়গার তো আলাদা আলাদা জল, হাওয়া, বাতাস তো সব আছেই, তাদের একটা যে ব্যবহার, আহ, তাদের টেম্পারমেন্ট, এবং সেটার মধ্যে দেখা বলা যেতে পারে যে একটা মানুষের সাথে মেলামেশার যে একটা অ্যাসপেক্টটা বা মেজাজ, যেটা বলা যায় একটা একটা বলা যেতে পারে একটা ক্লাইমেট, এই সব মিলিয়ে কিন্তু যদি আমরা বায়োলজিক্যাল সেন্সে, যদিও এটা সোশ্যোলজিক্যাল কনসেপ্ট, কিন্তু এটা সোশ্যোলজিক্যাল কনসেপ্ট এইটাই দেখানোর জন্য যে বায়োলজিক্যাল কনসেপ্টটা কিন্তু সবসময় কিন্তু সঠিক নয়। তো সুতরাং রেসটা ওই যেটা বলা হচ্ছে যে সাইন্টিফিক কনসেপ্টে বা অ্যানথ্রোপোলজিক্যাল কনসেপ্টে কিন্তু অনেক সময় খুবই ইয়ে করেই দেখানো হয় যে it is only related to the climate, the environmental structure, তারপরে হচ্ছে the behavioral aspect, how a person looks, কেমন দেখতে হয়, এবং ক্রোমোজোমাল মানে হচ্ছে ডিএনএ অ্যারেঞ্জমেন্ট গুলো, পরিষ্কার কথা। যেমন অ্যানথ্রোপোলজিস্টরা যখন কোথাও গিয়ে ফিল্ড ওয়ার্ক করে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে সাইন্টিফিক বেসিসে কিন্তু মানুষের হয়তো দেখা যাবে হয়তো এভেন্স প্রেচার, তারপরে ডাব্লিউএইচআর রিভার্স, এটা সবাই আলাদা করে দেখা যায় যে জাতি প্রজাতির আর কি, নিউয়ার ট্রাইবের হোক বা টোডা ট্রাইবের হোক, ইন্ডিয়ায় হোক, ইজিপ্টে হোক, সেখানে আফ্রিকায় হোক, সেখানে দেখা যায় যে এরকম ছবি নেওয়া থাকে। একটা মহিলা একজন প্রতিনিধি, একজন পুরুষ প্রতিনিধির ছবি নিয়ে একটা স্যাম্পল হিসেবে কিন্তু প্লেস করা থাকে জিনিসটা, যে কার হাইট কিরকম, গায়ের রং কিরকম, আর চোখের স্ট্রাকচারটা কিরকম, বা নোজ স্ট্রাকচারটা কিরকম, সেটা কিন্তু একটা ওরকম ভাবে দেখা হয় একটা একটা রেসের উপরে জিনিসটা, ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টস এর উপরে জিনিসটাকে বেসিস করা হয়। এরকম আমেরিকায় এরকম অনেক সময় ওমিয়ান ওয়াইমেন্টের একটা লেখা আছে রেস এন্ড এথনিসিটির উপরে, যে অনেক সময় দেখা গেছে যে একজন হয়তো কেস করেছে যে তার হয়তো ব্লাড লাইন হয়তো হোয়াইট রেসের আছে, হ্যাঁ, এবং তার হয়তো শরীরে হয়তো ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হয়তো
কোট আনকোট নিগ্রো সংখ্যায় যদি এটা এটা খুবই again very negative connotation is used just like savage, তো সেখানে নিগ্রো কথাটা তো আমেরিকান যত স্লেভারি বা ওই কৃতদাস যেটাকে যে সিস্টেমটা চলতো সেখানে দেখা যায় যে যত কৃতদাস সিস্টেমটা ছিল তো সেইখানে দাঁড়িয়ে হয়তো নিগ্রো কথাটা খুবই ইউজ করা হয়, তো সেখানে নিগ্রো ব্লাড হয়তো দেখা যাবে পয়েন্ট মানে 1%ও নয়, তো তবুও দেখা যাচ্ছে হয়তো অনেক সময় কোর্ট বা জুডিশিয়ারি হয়তো সেটাকে রায় দিচ্ছে যে না এই ব্যক্তিটা চ্যালেঞ্জ করলেও সে কিন্তু দেখা যাচ্ছে হয়তো ব্ল্যাক কমিউনিটির মধ্যে পড়বে, কিন্তু কেন কি তার ডিএনএ কিন্তু সেট আপে কিন্তু দেখা যাচ্ছে একটা মিক্সড রেস আছে এবং সেটা ব্ল্যাক রেস আছে, অ্যাফ্রো আমেরিকান রেস আছে জিনিসটা। তো এইটা একটা ব্যাপার। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এটা যেমন হচ্ছে যে শারীরিক কাঠামো অনুযায়ী বিচার করা হয় গাত্রবর্ণ তন্তু সদৃশ বস্তু হিসেবে ক্রোমোজোম ক্রোমোজোম মানে থেকে ডিএনএ যখন হয় তখন তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে ওই জাতি বা যে ব্লাড লাইন থাকবে বা একসাথে যে যে জিনিসটা একটা যেরকম বলা হয় যে আমাদের স্টেটেও যেরকম বলা হয় যে বাঙালিদের দেখলে কিরকম একটা মনে হয় বা অন্য স্টেটের বা অন্য যারা অন্য রাজ্যের যারা আসে তাদের দেখলেও একটা পরিষ্কার দেখলে বোঝা যায় যে হ্যাঁ একটা গেস করা যায় যে হ্যাঁ এই এই রাজ্যের সে ব্যক্তি, এবং অনেক সময় many a times on the basis of gender as well নারী পুরুষের মানে একটা ভাগে বিভক্ত করে কিন্তু বলা হয়েছে যে আজকে বাঙালি পুরুষরা কিরকম হয় এবং কম্পেয়ার টু দি দি মেল পপুলেশন অফ দি আদার স্টেটস, সেখানেও কিন্তু ব্রিটিশরা অনেক অনেক হয়তো লেখালেখি করেছে এবং পরবর্তীকালে সোশ্যাল সায়েন্টিস্টরাও এটা নিয়ে অনেক খণ্ডন করেছে এই যুক্তিগুলো যে যেটা বলা হচ্ছে বেস অন বেসিস অফ রেস অনলি, হ্যাঁ যেখানে বাঙালিদেরকে বলা হয় এফিমিনেট মেন অনেক সময় বলা হয় যে সে যথেষ্ট পুরুষালী নয়। আচ্ছা, তাহলে এই এই জিনিসটা যদি বলা হয় তাহলে কি কি আছে যে যেমন এখানেই লেখা আছে স্যাভেজ, যেটা বলা হচ্ছে যে সুপ্রিমেসি ওভার আদার পপুলেশন ক্যাটাগরাইজ, এটা কেন বলছে দি আইডিয়া অফ রেস emerged during the 18th and the 19th century when the European countries started colonizing the rest of the world. Such categorization helped to establish the white population, যেটাকে বলা হচ্ছে মেন্স সুপ্রিমেসি ওভার আদার পপুলেশন। এটা তো স্বাভাবিক ব্যাপার আর কি, এই একটা যে কেস যেটা আমি ছোট করে ডিসকাস করলাম এই যে আমেরিকান সোসাইটিতে, সেটাই তো বোঝা যাচ্ছে যে আজও কিন্তু এই যে কৃতদাস জিনিসটা কিন্তু আমেরিকান সোসাইটিতে কবেই কিন্তু অ্যাবলিশ হয়ে গেছে, কিন্তু তবুও মানুষের যে একটা মেন্টালিটিটা সেটা কিন্তু আজও দেখা যাচ্ছে যে এই ফিজিক্যাল ফিচার্সের উপরেই কিন্তু বেস করে অনেক সময় হয়তো কোনো কেস হয়তো নির্ধারণ করা হয় জিনিসটা। তো কি কি সমাজে আগে বিভক্ত ছিল আর কি, এটা যে ট্যাক্সোনমি মানে হচ্ছে ক্যাটাগরাইজেশন, যেটা একটা সাইন্টিফিক কমিউনিটি একটা মান্যতা দেয় জিনিসটা। এইবার এইখানেই বলা যেতে পারে যে এই যে কার্ল মার্কস বলেছে যে সাইন্টিফিক অ্যানালিসিস ইজ গুড, হ্যাঁ একটা স্বাভাবিকভাবে কেউ যদি এখন এমন একটা ফলস কনসিয়াসনেসে বা এমন একটা চেতনায় যদি ডুবে থাকে যে সে হয়তো তার মানে ক্ষমতার কাঠামোটাকে প্রশ্ন করতে পারছে না, সেটা অবভিয়াসলি সেটা উচিত নয়, কিন্তু যদি ক্ষমতার কাঠামোটাকেও যদি কেউ প্রশ্ন করে বা চ্যালেঞ্জ করে সেটা কিন্তু একটা সাইন্টিফিক বেসিসে হওয়ার কথা, হ্যাঁ কারণ দর্শানোর কথা এবং কারণের যে কি কি যে পলিটিক্যাল প্রসেস রাজনৈতিক একটা যে ব্লু প্রিন্ট, হ্যাঁ খসড়া সেটাও কিন্তু তৈরি করার কথা। তাহলে সেটা হচ্ছে কি তুমি একটা প্রশ্ন করছো ইউ আর বিকামিং অ্যান এনলাইটেড বিং, কিন্তু সেটাও যখন আবার মানে হয়ে যায় যে অনলি অ্যান্ড অনলি সায়েন্স, হ্যাঁ তুমি দেখা যাচ্ছে সায়েন্সের ওপর হয়তো অন্ধবিশ্বাস কুসংস্কার অন্ধবিশ্বাসকে যখন আমরা যখন সরিয়ে রাখি, আবার যখন সায়েন্সের উপরও যখন এক পেশে যখন বিশ্বাস করতে আরম্ভ করি উইদাউট ইভেন কোয়েশ্চেনিং, সেটাও কিন্তু ভালো নয় সমাজের পক্ষে, সেটা কিন্তু কার্ল মার্কস বলেছেন। যদিও হি হিমসেলফ ফ্যালাসিটা এটাই যে সে নিজেই কিন্তু রেশিয়াল কমেন্ট কিন্তু অনেক করেছে মেবি, অনেকে বলা হয় যে अगेंस्ट দ্য জিউস, যখন উনি জিউস কোয়েশ্চেন লিখেছেন বাই ডিফল্ট উনি হয়তো অ্যান্টি জিউ হয়ে যাচ্ছেন, বা হয়তো when he was writing about the Asiatic mode of production in India সেখানেও দেখা যাচ্ছে হয়তো বাই ডিফল্ট হয়তো একটা একটা ইস্ট অ্যান্টি ওরিয়েন্ট হয়তো একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছেন, যে যেখানে বলছে যে কেন ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন কেন এখানে উন্নত উন্নতি করতে পারেনি জাস্ট লাইক দ্য ইউরোপিয়ান সমাজ, এবং সেখানে দাঁড়িয়ে সেখানে কমিউনিজমের কাছে যেতে গেলে তো অনেক দূরেই লাগবে আর কি, হ্যাঁ এটাই আর কি আলস্যতার একটা ইয়ে দিয়েছে যে ডিসরিগার্ডিং দ্য ফ্যাক্ট যে এই যে জাতির বেসিসে এই যে জাতির কনসেপ্টটা যাচ্ছে ইউরোপিয়ানরা যেভাবে পড়াশোনা করেছে সেটা কিন্তু একটা হয়ে যাচ্ছে যে ইট ইজ লেজিটিমাইজিং, এটা কিন্তু নর্মালাইজ করছে ঔপনিবেশকে।
এবার এথনিসিটি যদি আমরা আসি, যেমন এখানে বলা আছে, যদি রেসটা যদি ছোট করে বলি যে আমেরিকানস, ইউরোপিয়ান, এশিয়ান অ্যান্ড আফ্রিকান। এবার আমেরিকানস মানে কিন্তু এটা কিন্তু ইউরোপিয়ান আমেরিকান নয়, যারা ইংল্যান্ড থেকে ছেড়ে এসছে, এটা হচ্ছে তাদের একদম একদম ওই জাত, মানে একদম ইন্ডিজেনাস গ্রুপ, স্বজাতীয় একদম মূল নিবাসী ওখানকার ব্যক্তিরা। অনেক অনেক ইন্ডিয়ান ট্রাইব আছে, তাদেরকেও ইন্ডিয়ান বলা হয় আর কি। ইনফ্যাক্ট রেড ইন্ডিয়ান্স বলা হয়, কেন কি তাদের তাদের ওই গাত্র বর্ণের উপরেই আর কি, বিশেষ করে আর কি, যে একটা কোথাও বাদামি ভাব আছে জিনিসটায়। তো এটা এটা অনেক সময় এটা হয় আর কি। এবং স্বাভাবিকভাবে যদি আমরা রিলিজিয়ানের ক্ষেত্রে আবার একটু যদি পিছিয়ে যাই, তাদেরও এরকম টোটেমিজম রিলিজিয়ান এরকম আছে নর্থ আমেরিকা আর কি। তো তারা তো যেরকম দুর্গেন বললে ওই আর কি, যে স্টাডি করেছে যে এরকম ইউরোপিয়ান স্কলারসরা ইন 1771, তো সেখানে টোটেমিজমের একটা ব্যাপার পাওয়া গেছে। these studies are not bad in itself, এটা এটা স্টাডিটা করা খারাপ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এটা রাজনৈতিক কারণে যখন এটা টুইস্ট করা হয়, বা এটা যখন ডিস্টর্টেড একটা হিস্ট্রি দেওয়া হয়, যেটা মার্কস নিজেও বলেছে যে একটা ডিস্টর্টেড একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তখন কিন্তু জিনিসটা কিন্তু একটা সুবিচারের জায়গায় কিন্তু একটা যাচ্ছে না। ইট ইজ ওয়ান্স এগেইন দ্য পার্সন ইজ নট গেটিং এমানসিপেটেড, অ্যাবলিশ কিন্তু করা যাচ্ছে না, যে এই রিডান্ডেন্ট অ্যাসপেক্টস গুলো। তো ইটস অবভিয়াসলি a social construct, একটা একটা সামাজিক কাঠামো। এটা এটা বলা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে presumed to be biological, but it has also a historical factor, হ্যাঁ, a political factor। এটা কিন্তু এই হিস্টোরিক্যাল নয়, এটা কিন্তু ওই মানে ইতিহাসের বাইরে, সেটাও কিন্তু না, এটা অবভিয়াসলি একটা ইতিহাস আছে। যেমন এখানে এবার যদি আমরা নেক্সট আসি এথনিসিটির উপরে, অ্যান্ড এথনিক গ্রুপ, হোয়াট ইজ দিস এথনিক গ্রুপ, মানে এথনিসিটিটা কি জিনিসটা? এটা হচ্ছে একটা সাদৃশ্য তৈরি করে, একটা 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 যৌথ একটা একটা সংহতি তৈরি করে, যেটা কোন কোন বেসিসের উপরে, যেমন এক ভাষা, এক সংস্কৃতি, এক ধর্ম, জিনিসটার উপরে। সো এটা কি বলা হয়েছে যে একটা কোনো বংশ, একটা যেমন টোটেমিজম তো বলাই হচ্ছে আর কি, সেই রকম টোটেমিজমের মতন না হলেও একটা যদি দেখা যায় যে কোনো ব্যক্তি, কোনো মিথিক্যাল ক্রিচার যদি থাকে, সে হয়তো রক্ত মাংসে গড়া কোনো ব্যক্তিও থাকতে পারে, বা অথবা হয়তো মানে লোককথায় হয়তো সেরকম একটা ব্যক্তির হয়তো আহ, একটা বলা যেতে পারে অস্তিত্ব আছে হয়তো। সেই রকম একটা ব্যক্তির থেকে যখন বলা হয় যে কোনো একটা বংশ উৎপত্তি হচ্ছে, আহ, এই যে যেমন রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট অ্যানসেস্ট্রি, বাস্তব বা আপাত দৃষ্টিতে ব্যাখ্যা করা একটা বংশ নির্ধারণের জায়গা, সেটা কিন্তু একটা is মানে is giving the বলা যেতে পারে স্পেস ফর ডিফাইনিং হোয়াট এথনিসিটি ইজ। যেমন এই রিডিং মেটেরিয়াল থেকে যেমন বলছে যে যে বলছে কমন প্রপার নেম, হ্যাঁ, আহ, একটা তো নাম থাকবেই, নাম গোষ্ঠী, মানে একটা তো আছেই, গোত্র আছেই, সেটাই। আর একটা হচ্ছে যে শেয়ার্ড হিস্টোরিক্যাল মেমোরিজ অর বেটার শেয়ার্ড মেমোরিজ অফ কমন পাস্ট, একটা যৌথ একটা অতীত থাকবে, যৌথ একটা লড়াইয়ের জায়গা থাকবে। অবভিয়াসলি যখন গ্রুপের কথা বলা হয়, তখন এটা তো ইটস নট ডিভয়েড অফ এনি কনফ্লিক্ট, কনফ্লিক্টের জায়গা তো থাকেই, ইতিহাসের জায়গায় থাকেই, হ্যাঁ। যেমন আমরা যখন ট্রাইব পড়েছি, তখন ট্রাইবের কনসেপ্টটাও মোটামুটি একই জায়গায় কিন্তু আছে জিনিসটা। ট্রাইবও কিন্তু দেখা যায় যে বহু ট্রাইব আছে যারা হয়তো দেখা ব্রিটিশ শাসনে আমরা যে ইয়েতে দেখি, ইতিহাসের পাতায় দেখি, সেটা কিন্তু স্কুল কলেজের পাতায় কি যেরকম একটা নর্মাল ইতিহাস যেটা আমরা দেখি, সে কিন্তু ইতিহাসের মধ্যে পড়ে না, কিন্তু তবুও আমরা দেখি যে কোথাও একটা মিথ বা খুব স্ট্রাকচারে কিন্তু দেখা যায় যে এরকম অনেক ট্রাইব আছে, তারা হয়তো ব্রিটিশ পিরিয়ডের সময় হয়তো তারা কৃষি আন্দোলন করেছে, বা হয়তো আদিবাসী আন্দোলন, হয়তো জমি থেকে উচ্ছেদ হয়ে যাওয়া, তারা কিন্তু ওটা রুখে দাঁড়িয়েছে, এরকম ব্যাপার হয়ে এরকম দেখা যাচ্ছে। সো দে হ্যাভ কমন পাস্ট। এই যে আমরা যে ইনস্টিটিউশনগুলো, আমরা যে প্রতিষ্ঠানগুলো যে বাই অ্যান্ড লার্জ টাইমে লেগে যে পড়ছি, সেগুলো কিন্তু হচ্ছে একটা আরেকটার সাথে কিন্তু খুবই রিলেটেড। তো একটা এবার এটা কিরকম হচ্ছে, যেমন সেন্স অফ সলিডারিটি একটা জিনিস তো পাওয়া যাচ্ছে, মানে একটা সংহতি না থাকলে তো জিনিসটা তো একাত্তা আসবে না জিনিসটা। সব সব ইনস্টিটিউশনেই তাই হয় আর কি। এবার কোনোটা দুর্গেমের ভাষায় হয়ে যাবে মেকানিক্যাল সলিডারিটি, যেটা হবে যান্ত্রিক সংহতি, আর হচ্ছে অর্গ্যানিক সলিডারিটি, জৈবিক, যেখানে হয়তো দেখা যাবে অনেক কিছু হয়তো মানুষের মত বিভেদ আকার প্রকার অনেক বেশি থাকবে অ্যাজ কম্পেয়ার টু দ্য মেকানিক্যাল ওয়ান, যেটা যান্ত্রিক, সেটা হয়তো একেবারে অতিরিক্ত হয়তো রেজিমেন্টেড হিসেবে থাকবে। একদম একত্রে হয়তো এক সূত্রে হয়তো বাবা থাকবে, কোথাও কোনো there should be no room for ডিফারেন্স, মাচ ডিফারেন্স, খুবই কমই পার্থক্য থাকবে। তাহলে লাস্টে যেটা যদি বলি আর কি, যে
হোয়াট আর দ্য স্কুল অফ থট ইয়েতে তোমার ওই যে থিওরিটিক্যাল বেসিসে, তাহলে হচ্ছে প্রাইমোডিয়াল আদিমবাদী তত্ত্ব, ইনস্ট্রুমেন্টাল তত্ত্ব, আর একটা মিডল গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে সিচুয়েটিভ প্রাইমোডিয়াল গ্রাউন্ড। আচ্ছা, প্রাইমোডিয়াল হচ্ছে এই যে আদিম যুগ মানে কি হচ্ছে, ওই সেই একটা ট্রাইবের কনসেপ্ট থাকবে, একটা টোটালিজমের কনসেপ্ট থাকবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ দি অ্যাসপেক্ট অফ প্রিমিটিভ রিলিজিয়ন অ্যান্ড একটা savagery, একটা the concept of the development and the non-developed একটা aspect। যদি non-developed কিন্তু বলা, এটা যেহেতু একটা ইম্পিরিয়ালিজমের একটা সমস্যা সবসময় এইসব দেশগুলোতে থেকে গেছে ঔপনিবেশে, সেই জন্য কিন্তু বলা হয় এখন ডেভেলপড, যা কিন্তু আন্ডার ডেভেলপড বলা উচিত, নট নন ডেভেলপড। হ্যাঁ, কিন্তু এই ইউরোপিয়ানসরা এইভাবে কিন্তু আদিমবাদী তত্ত্ব অনুযায়ী কিন্তু দেখেছে যে এটা কিন্তু ডেভেলপড নয়। So there's manifestation of such ties occurs in the symbols and the ceremonies and occasions. Same thing, জিনিসটা উইথ টোটালিজম। আর ইনস্ট্রুমেন্টাল থটটা মানেটা কি হচ্ছে, যে এটা আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি তাহলে কিন্তু এথনিসিটিটা আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, অন দ্য বেসিস অফ বলা যেতে পারে একটা পলিটিক্যাল একটা সিচুয়েটেড একটা জায়গা কনটেক্সট, সেটা ইনস্ট্রুমেন্টাল ব্যাপার। আর লাস্টটা হচ্ছে সিচুয়েটেড, দ্যাট কামস টু অ্যানালাইজিং বোথ প্রাইমোডিয়াল অ্যান্ড দি ইনস্ট্রুমেন্টাল থিওরি। আর ইনস্ট্রুমেন্টাল মেইনলি হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন ইন দ্য সোসাইটি, যেমন আমাদের বিভিন্ন রাজ্যতে রয়েছে।